আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ভুতুড়ে। আমি যতই বলি ভূত নেই, ওসব গাজার কলকে, কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন টেরটা পাবি, বুঝলি? আরে যা যা। একটা চীনা বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত তোর কাছে। আমার কাছে এসে দেখুক না বাছাধন, আমি নিজেই তার ঘাড় মটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে একটা ঠ্যাং আর দূরে তাল গাছের মাথায় আর একটা ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে, সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না, বুঝলি? তখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নাওগা ব্যান্ড শিখিয়ে তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেসটা বলল, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন স্বর্ণের মতন চেঁচাবি, এর মানে কি? কেসটা রাগে ভো ভো করতে উঠে যাচ্ছিল, এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরল। বললে, আহা চড়ছিস কেন? সবাই তো আর পেলা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজেই বলছি, সচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেসটার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছালো। আমি বললাম, বাজে বাজে, তবে শোন। শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করি, কিন্তু কেসটা তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদা পেয়েছে। এমনিতে কেসটা হাড় কিপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সবসময় পরম স্পৈদ তালে থাকে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপি সিঙ্গারা জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের উপর সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বললে, তবে বহু বছর 3 আগের কথা। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে। খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিরে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল, গ্রাম শুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলে হাত ফেল করত। বেড়াল পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁচত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোত্থেকে জব্বলপুরের না জামালপুরে যুদ্ধে চাকরি গিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে পুরো একা থাকত। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেইটাই পাহারা দিত। এমনি বিধিকিচ্ছি লোক যে বিধিকিচ্ছির সময় মারা যাবে তাতে সন্দেহ কি? সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি, ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় ডাক এলো, মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললুম, ওসব পুরনো গপ্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গপ্প বেরিয়ে যাচ্ছে। বাঞ্ছা একটু বুকুটি করে বললেন, আরে আগে শোন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। চেষ্টা বললে, ঠিক। তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নিজ্ঞাত ভস্য করে ফেলত। বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়ির একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। যত খিটখিটে বদখত হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। টাকাটাকি করেও সাড়া মেলেনি। কেউ কাপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিচ্ছে কান কটকট করছে। কাজে আমাদের 4 জনই কাঁধে দিতে হলো। দুজনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলাতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বললে, জ্যান্ত বুড়ো চালিয়ে মেরেছে, মোড়েও একখানা খেল দেখিয়ে দিল। কি আর করা যাবে, উপায় তো আর নেই। সেই টিপ টিপ বৃষ্টি আর সনসন হাওয়া, বর্ষা পিচ্ছিল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতন অন্ধকার। গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতন মাথা নাড়ছে।
বিদ্যুতের চামকানিতে চোখ ধাঁধা লাগছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়েছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি। পা পিছলে যেতেই ঠান্ডা হাওয়া বৃষ্টির ঝাপট লেগে চোখ জ্বালা করে। ভোগান্তি আর কাকে বলে? বলো হরি, হরি বল, চেঁচাতে চেঁচাতে আমরা চললাম চারজন। কাঁধের উপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটি মিটি হাসছে হাড় জ্বালানো লোকটা। মনে মনে অভিশাপান্ত করতে করতে এগিয়ে চলল। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা চারজনই নয়, বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল। তারা তো বামুনের মরাকে কাঁধে দিতে পারবে না, তাই কুড়ুল কাঁধা আসছিল পেছন পেছনে কাঠ কেটে আনবে বলে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো হলো। শ্মশান ঠিক গায়ের নিচে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর কিছুই নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভিতরে এলোমেলো বাবলার বন। সেখানে একখানা টিনের চালা ঘর। অবশ্য চারিদিকে তার দেওয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রী সবার বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় খান 15 পৈঠে। এখন বর্ষার জল 3-4খানা মাত্র জেগে রয়েছে। ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির উপরেই মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রাও হবে, তাছাড়া এ সুবিধাও আছে যে কাউকে ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে গন্ধকার হাওয়া, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শিয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখে চারদিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের, ভূত নয় তো। লণ্ঠনের দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানোর মরাটার উপর। কথায় ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। শিয়ালে টেয়ালে এসে টেনে না নিয়ে নেয়, সে সম্পর্কে হুঁশিয়ারি থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। ভিতরস্বরে নরেশ বললে, মরাটা একটু নড়ল না? আমরা বললাম, ধ্যাৎ, তো চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যিই কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভিতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমন বেপরোয়া। কানু আশ্বাস দিল, ও কিছু না, জলে ঢেউয়ে নড়ে থাকবে। আবার মিনিট কয়েক কাটতে না কাটছে আতঙ্কে আমরা সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে। কোনো ভুল সে নেই, লণ্ঠনের অল্প আলো তো স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি, ও কি! আমি নরেশ পটলা একসঙ্গে আত্মনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বলল, দুত্তর ভিতর ডিম সব। পেছলো সিঁড়ি, তাই গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ছে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসছি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার 2 হাতে মরাটাকে জাপটা ধরলে, কিন্তু আশ্চর্য, কানু রুখতে পারলে না। 2 ধাপ দিয়ে পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাপ উবে গেল। এবার কানু আকুল চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের রক্ত আর নেই, তার জল হয়ে গিয়েছে। আমরা চিৎকার করে বলল, মরা ছেড়ে দাও। কানু বলল, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে উঠবে। ওই হাড্ডিসার মরাটা গায়ে কি অমানসিক শক্তি! একদিকে আমরা 4 জন, অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপর বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের আশা নেই, এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে 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 গঙ্গার জলে। সেখানে আশ্চর্য এক ভয়ঙ্কর অবস্থা হলো। সমস্ত জ্ঞান গম্যি যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা
আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগ অফ ওয়ার চালিয়ে চলেছি আমরা। বেশ বুঝতে পারছি আমাদের জোয়ারে কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্তই চেষ্টায় নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়েছে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরা ছাড়াতে পারছি না কানুকে। কি যেন একটা মন্ত্র বলেছে আমাদের শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা পর্যন্ত পৌঁছেছে। আর দেরি নয় মৃত্যু। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলবিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে পেটপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতন আমরা সসম্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাঘেরা। তারা চিৎকার শুনে এসে ঝাঁপ দিল জলে। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণোদ্যমে চলতে লাগলো সে অমানসিক টাগ অফ ওয়ার। তারপর আস্তে আস্তে থামলো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছাতে লাগলো। তখনও প্রচণ্ড টান ছিল বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জলে, সেখান থেকে কোমর জলে, সেখান থেকে হাঁটু জলে। তারপর ওদিকে টানটা ঝড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো ওপরে, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়লাম। আর ভুস স ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপর জলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামল। আমরা দারুণ রুদ্ধশ্বাস শুনে যাচ্ছি। অতি অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কে ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্ছা বলল, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? অকুল স্বরে কেষ্টা প্রশ্ন করল। আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেটাই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তাড়াক করে লাফিয়ে উঠল, মিথ্যেবাদী, জোচ্চোর। বাঞ্ছা বললে, হতে পারে, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা, জয় জয়কার হোক তোর। নিরুত্তরে কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তায়। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।